তোমার জীবনের সব থেকে হ্যাপি মুমেন্ট, চরমতম? সব থেকে ভালো আনন্দ মুহূর্ত বলতে গেলে মানে এই মুহূর্তে এমনিতেও ধরো কাজের ক্ষেত্রে অনেক অ্যাচিভমেন্ট আনন্দ সেগুলো তো আছেই, কিন্তু একদম মন থেকে যেটা হয় না একটা অন্যরকম, সেটা তাহলে আমার ব্যক্তিগত জীবনে ঢুকতে হবে আর কি একটুখানি। আমার রিসেন্টলি বিয়ে হয়েছে, বিবাহ হলো আর কি আমার, এবং এটা আমার সেকেন্ড ম্যারেজ। আচ্ছা। এবং যার সাথে বিয়ে হলো আমাদের 14 বছরের বন্ধুত্ব, 14 বছরের বন্ধুত্বের পর আমরা আবদ্ধ হলাম, এবং সেটা আমার বাবার ভীষণ ইচ্ছে ছিল আর কি। মানে আমার বাবাকেও হারালাম লাস্ট, আমি 25শে জানুয়ারি বাবাকে হারালাম এই বছর। এবং বাবার আমাদের ডেট ফিক্স হয়ে গেছিলো 19শে ফেব্রুয়ারি, তখন আর কি 19শে ফেব্রুয়ারি ডেট ফিক্স। বাবা সব থেকে এক্সাইটেড ছিল, আমার বাবা কী মেনু হবে, কারা কারা আসবে, মানে হেভি এক্সাইটমেন্ট। সবাইকে হোয়াটসঅ্যাপে, আমার বাবা খুব আপডেট ছিলেন আর কি, সবাইকে হোয়াটসঅ্যাপে মেনু টেনু ভেনিউ লোকেশন ফোকেশন সব পাঠানো হয়ে গেল। করতে করতে বাবা অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট, ভেন্টিলেশনে চলে গেলেন। তো তখন পুরো ঘেঁটে গেল জিনিসটা আর কি, ভেন্টিলেশনে চলে গেল। তখন আমার মিসেস, ওর নাম রূপা, বলে যে কাকুর সব থেকে ইচ্ছে ছিল আমার মনে হয় আমরা 4 হাত এক করে ফেলি। জাস্ট 1 ঘন্টার ডিসিশনে আমরা দুজনে খুব জগন্নাথ প্রভুর খুব ডিভোটি আর কি। আমরা খিদিরপুরে জগন্নাথ প্রভুর মন্দিরে গেলাম, আমরা 4 হাত এক করলাম, এবং সেদিকে বিকেলবেলাই অদ্ভুতভাবে পাওয়া কিন্তু ভেন্টিলেশনে, মানে মুখে 3টে পাইপ ঢোকানো। 15 তারিখ আমার ডেটটা মনে হচ্ছে, 15 তারিখ আমার শো ছিল সানুদার সাথে দিল্লিতে। সেদিন হঠাৎ করে রূপা হাসপাতালে গেলে, কাকু না আজকে অনেক বেটার, জানিস তো, কাকু রেসপন্স করছে খুব। রূপা বলেছে যে কাকু কালকে আমরা এরকম ডিসিশান নিয়েছি। তো সেটা শুনে বাবা খুব চনমনে হয়ে গেছে, ভেন্টিলেশন অবস্থায় ভাবো। আমি তো কাঁদছি, ফোন মানে এক হাতে ফোন, চোখ দিয়ে জল পড়ছে, স্টেজে উঠবো আর কি। তার আগে সানুদা বলে কী হয়েছে, আমি দাদাকে সবটা বললাম। যাই হোক, এই করে 16 তারিখ আমরা বিয়ে করলাম, 16 তারিখ বিয়ে করলাম, 4 হাত এক করলাম, এক করে হাসপাতালে স্পেশাল পারমিশন নিয়ে বাবার ব্লেসিংস নিতে গেলাম। ওই দিনই বাবার লাস্ট, না মানে জাস্ট মনে হচ্ছে পাইপটা খুলে এক্ষুনি জড়িয়ে ধরবে দুজনকে, এরকম এক্সাইটমেন্ট আর কি। সব ফটো দেখলো ফোনে, নিজেই মানে হাত তুলতে, তাও এরকম করে স্ক্রোল করে সব ফটোগুলো দেখলো আর কি। ডাক্তারও বললো কালকে ভেন্টিলেশন খুলে দেবো, আপনার বাবা হঠাৎ করে খুব চনমনে ভালো রেসপন্স করছেন। ঠিক ওই 17 তারিখ থেকে বাবা আবার ড্রাউজি, ঠিক মনে হলো ওই মুহূর্তটার জন্য বাবা ছিলেন আর কি, ওই মুহূর্তটার জন্যে। তো আমার যে এখন জীবনসঙ্গিনী, সে আমার জীবনসঙ্গী, মানে আমরা জাস্ট বন্ধু। মানে আমরা বেড়াতে, মানে আমরা একসঙ্গে যখনই ফ্রি পাই বেড়াতে যাই। ও চাকরি করে, ও লালবাজারে পোস্টেড ও। তো আমরা জাস্ট বন্ধু, উই আর ফ্রেন্ডস। সহধর্মিনী বউ ব্যাপার একদম, বউ বর ওরকম নয়। সব থেকে ইন্সপায়ার করে ও, সব থেকে ভুলটা ধরে ও। এবং আমার যখন খারাপ ফেজ গেছে, সবারই জীবনে খুব খারাপ ফেজ যাচ্ছে, সব থেকে ইন্সপায়ার করে বুস্ট আপ করেছে ও, আর কেউ নয়। মানে আমার বাবার পরে যদি কেউ থাকে আমার লাইফে, দ্যাট ইজ মাই ওয়াইফ। মানে আমি বন্ধু বলতেই স্বাচ্ছন্দ্য। রূপা আমার সব থেকে হ্যাপিয়েস্ট, আমার সব থেকে, মানে কি বলবো, আই অ্যাম সো লাকি টু হ্যাভ হার ইন মাই লাইফ। তো ওই মুহূর্তটা আমার কাছে খুব আনন্দের আর কি, মনে রাখার মতন মুহূর্ত। কারণ প্রচুর গঞ্জনা শুনতে হয়েছে, কারণ ওরও লাইফ, এটা সেকেন্ড ম্যারেজ, ওর হাজব্যান্ড এক্সপায়ার করে কোভিডে। আমরা ভীষণ ভালো ফ্যামিলি ফ্রেন্ড ছিলাম, মানে এরকম না যে লুকিয়ে তা নয়। কিন্তু আমি মানে দুর্গাপুর, তারও কলকাতায় আচ্ছা আচ্ছা। ওসি ছিলেন দাদা কলকাতা বছর নাম করা ওসি ছিলেন। কোভিডে দাদা চলে গেল। আমরা না মানে রূপার মেয়ে অভিজ্ঞান মুখার্জি, আমি, আমার মা বাবা, উই আর জাস্ট আ ফ্যামিলি। তো লোকে যা হয় আমাদের সমাজ, সেটা খুব খারাপ চোখে, খারাপ কথা যেরকম হয় আর কি, যেরকম হয়। তো সব কিছু ইগনোর করে আমরা দারুণ বন্ডে, মানে দারুণ ছিলাম আর কি। বেশ করেছো। তো অভিজ্ঞানদার চলে যাওয়াটা আমরা এখনও আমি নিতে পারি না, যদিও রূপা আমার এই মুহূর্তে আমার স্ত্রী, বাট তবুও আমরা প্রতিনিয়ত মিস করি ওই মানুষটাকে। কারণ হই করে জীবনে কি করে বাঁচতে হয় আমরা দেখেছি অভিজ্ঞানদাকে দেখে। আর রূপার মেয়ে, ও এখন ইন্ডিগোর কেবিন ক্রিউ, ও চাকরি করে হায়দ্রাবাদে পোস্টে। তো সবটা নিয়ে আমি, আমার মা, আমার স্ত্রী, আমরা সবটা নিয়ে খুব আনন্দে আছি এই মুহূর্তে। একদম।
এটাই সুখে আছো তো, সুখে এটাই আছি, সব থেকে বড় সুখে আছি, সুখে ফ্যামিলি আছি। সাপোর্টে আছে তো, মানে চরম লেভেলে আর কি, একদম চরম ফ্যামিলি level এ। সাপোর্টটা খুব জরুরি। সারা দুনিয়া তোমার সাপোর্ট করুক, ফ্যামিলি যদি সাপোর্ট না করে, খুব সব বড়, যত শেষ। বড় প্রবলেম সব শেষ। আর ততটাই মানে হিট। যেটা আমার আগের লাইফে, আমি কাউকে দোষারোপ করছি না, ওটা একটা মুহূর্ত গেছে যেটা আমাকে কিছুটা ফেস করতে, মানে মেন্টাল পিস না থাকলে মিউজিক ক্রিয়েট হয় না, একদম, একদম। কিছুতেই পারবে না। একদম একদম। তো এইটা খুব হ্যাপি, মানে আমার খুব স্পেশাল একটা পাওয়া জীবনে আর কি। আচ্ছা। তো এটাকে আঁকড়ে ধরি বাকি জীবনটা, যতদিন ভগবান সুদ সব দেবেন। পাওয়ার মধ্যে এটা বেস্ট, এইটা বেস্ট অ্যাচিভমেন্ট। মানে গান গাইছি, দেখো এই আসবে যাবে, সাকসেস, গান হিট হলো, এইগুলো তো থাকবেই। প্রথম কথা তো সব থেকে যদি বলো, তাহলে আমি যে ভগবান আমাকে সুর দিয়ে পাঠিয়েছেন, এটার থেকে বেস্ট গিফট তো কিছু নয়। যে আরও 5 জনকে সুর দিয়ে পাঠাননি, আমাকে সুর দিয়েছেন গলায়। যদি কারো গলায় যদি সুর না থাকে, তুমি সারাদিন রেওয়াজ করলে তো সিঙ্গার হতে পারবে না, কোনোদিনই সম্ভব নয়। তো ওইটা তো উনি আমাকে দিয়ে তার জন্য তো আমি আগে সব থেকে, ওটাই তো বেস্ট। তারপরে তো এইগুলো মুহূর্ত, কিছু একটা মোমেন্ট আমাদের প্রত্যেকের জীবনে এক্সপিরিয়েন্স থাকে। হ্যাপি মুমেন্ট চলে গেল, এবার যেই বিষয়টায় আসবো সেটা একটু বিতর্কিত হলেও হতে পারে। সেটা যারা ফলোয়ার্সরা তারা ঠিক করবেন যে বিতর্ক হবে কি হবে না। সবার জন্য কমেন্ট সেকশন খোলাই আছে, লাইক ডিসলাইক দুটোই দেওয়া আছে, নিশ্চয়ই। সাবস্ক্রাইবও আছে, আনসাবস্ক্রাইবও করা যায়, সেটা তারা চিন্তা করবেন। আজকের গান বাজনা, এটাকে তুমি কিভাবে দেখছো? আজকে যে ট্রেন্ডটা চলছে, এই 80s থেকে 90s একটা ট্রেন্ড চলেছে, হ্যাঁ, 90s থেকে হ্যাঁ। 90s এর ট্রেন্ডটাই ছিল 2000 সাল অব্দি। 2000 থেকে 2010 পর্যন্ত একটা ট্রেন্ড চলেছে, 2010 থেকে 2020 অব্দি চলছে, 10 বছর চলে ট্রেন্ড, এটা আমি মানি। একদম একদম একদম। এই যে 2026, এটাতে তুমি কি মিউজিকটাকে কিভাবে দেখতে পাচ্ছ? তুমি অনেকটা যেহেতু হ্যাঁ, আমি স্টাডি করতে করতে হ্যাঁ, করতে করতে হ্যাঁ, করতে এসছো, মানে হ্যাঁ। তুমি কিন্তু মানে গানের টোন, গানের লেখা, গানের সুরও চেঞ্জ পেয়েছো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়েছি, একদমই তাই, পেয়েছো? একদমই তাই পেয়েছি। দেখো, আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে ভালোবাসি। সব কিছু খারাপ খারাপ দারুণ হতো তখন, এখন বাজে হচ্ছে, এটা তো আমি একদম বিশ্বাস করি না, একদমই বিশ্বাস করি না। এখন যেটা হচ্ছে, দেখো আমাদের অর্থনীতিতে একটা কথা আছে যে সাপ্লাই বেশি হলে ডিম্যান্ড কমে যায়, এটা তো একদম থিওরি আর কি। তো আমাদের মিউজিকেও সেটা হচ্ছে, সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে, তার জন্য ডিম্যান্ড কমে যাচ্ছে, পৌঁছচ্ছে না অনেক গান, অনেকের কাছে পৌঁছচ্ছে না। তাই বলে কি সব খারাপ গান হচ্ছে? নয় তো। এই যে তুমি তো আজকে একটা তোমারই তো আছে কম্পোজিশন শুনলাম, কি ফ্রেশ একটা কম্পোজিশন শুনলাম, আজকেই তো একটা ঘটনা ঘটলো। তো ওইটাই ব্যাপার আর কি, এই একটা সিনারিও হচ্ছে। আর প্রচুর ভালো গান হচ্ছে, আমি প্রচুর ভালো গান গাইছিও। এবার হিট, তুমি বলছিলে ওই হিট ফ্লপ, এত গান গাইছে কিন্তু একটা গানও লাগেনি। লাগার ব্যাপারটা অনেকে আমাকে বলেছে, অনেকে, এটা ভৌমিক তোমাকে কেন, এটা আমাকেও শুনতে, সত্যি তো তাই, এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই। প্রতিদিনই দেখছি স্টুডিও, প্রতিদিনই আমি রেকর্ডিং করি, সত্যি কথা, হিট হলো না, একটাও হিট হলো না, এটা তো অস্বীকার করার সত্যি কোনো জায়গা নেই। এবার হিট ফ্লপটা তো সত্যি ছবির গানে তো আমাদের হাতে থাকে না, সেটাই। প্রোডাকশন ডিপার্টমেন্ট, গানের প্রমোশন কীরকম হচ্ছে, সব কিছুর উপর ডিপেন্ড করে। তা আমাদের সবই কি ধ্বজামার্কা গান গেয়েছি তা তো নয়, প্রচুর ভালো কম্পোজিশন গেয়েছি, প্রচুর ভালো কম্পোজারদের গান গেয়েছি, আসেনি, কি করা যাবে, পৌঁছোয়নি, লাগেনি আর কি। মানে সঙ্গীত বাংলা হয়তো আমার গানটা 3 বার বেজেছে, বাকি গানগুলো 30 বার বেজেছে, পৌঁছে গেছে, কিন্তু বেজেছে কিন্তু একই প্ল্যাটফর্মে। প্রোডাকশন হাউসটা কিন্তু এসকের ইয়েতে গিয়েছি, আমি SBF-এর গিয়েছি, লাগেনি। কি করব, আমি আমার বেস্টটাই দিয়েছি, এখনও বেস্টটাই দিয়ে থাকি আর কি। এটা তো কিছু করার নেই, এটা আমার লাক, এটাই হয়তো কপাল। যারা আমাকে বলেছে তাদের উদ্দেশ্যে আমি একটু কড়া জবাবই দিই, তাদের উদ্দেশ্যে আমি বলতে এটা চাই, মানে তারাও হয়তো খুব ভালো আমাকে ভালোবাসে বলেই হয়তো বলেছে, আমি জানি না তুমি কিভাবে দেখছো, আর তারা হয়তো আমাকে খুব স্নেহ করেন বলেই হয়তো বলেছে, এত গান গাইছে একটা হিট হচ্ছে না, ক্ষোভ থেকেই হয়তো বলেছে। হ্যাঁ, সে তো ক্ষোভ থেকেই বলুক বা ওই থেকেই বলুক, তুমি খুব সিম্পলভাবেই নিচ্ছ। তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই
যে মানে তোমার সামনে থেকেই বলতে চাই, চ্যানেলের মাধ্যমে বলতে চাই, যারা ধরো বলছে হিট বা ফ্লপ, তারা কিন্তু তোমাকে নিয়ে ভাবে। হ্যাঁ, ভাবে বলেই না বলছে। নেগেটিভ হলেও ভাবে, পজিটিভ হলেও ভাবে। তো এনাদেরকে অনেক অনেক সাধুবাদ আমি সম্রাটদের পক্ষ থেকে, যারা প্রচুর ভাবেন সুজয় ভৌমিক দাদাকে নিয়ে, নেগেটিভ ভাবেন কি পজিটিভ ভাবেন। আর তুমি একটা জিনিস তুমি দেখবে, তুমি যত সোজাভাবে চলবে না, হ্যাঁ, এই সমাজ তোমার রাস্তাটাকে, মসৃণ রাস্তাটাকে তত খসখসে বানিয়ে দেবে। ঘেটে দেওয়ার চেষ্টা করবে। এটা তো নিয়মই তাই। ঠিক আছে, এটা তো নিয়মই তাই। তুমি যে মানুষটা হেসে কথা বলে সারা, মানে তোমাকে তোমার যে কোনো একটা চরিত্রের জন্য কমেন্ট আছেই। আমি যেরকম সোজা সাপটা বলি, আমার 10টা কমেন্ট আছে, মাথা গরম করে ফেলে বা ভুলভাল বলে ফেলে, রেগে যায়, ঠিক আছে। তোমারও 4টে কমপ্লেন আছে। একদম একদম, এটা নিয়েই তো এত কুল থাকে কি করে জানি না। আমি ওটা নিয়ে আলাদা না ওটাই আমার বলার বক্তব্য, যে এত কুল থাকে কি করে। কিন্তু আলটিমেটলি ওইটাই বলছি তোমাকে, হিট হোক, ফ্লপ হোক, বা স্মাইলি ফেস, সামথিং ইজ ফিশি, হ্যাঁ, বা প্রচণ্ড একটা টাক মাথা বেয়ারার একটা মানুষ, হ্যাঁ, খুব মানে দেখলেই মনে হয় মানে এক্ষুনি বোধহয় গালাগাল করে উঠবে বা এরকম কিছু ভাবছে তার মানে সবাই। হ্যাঁ, এটাই সাকসেস। ডেফিনেটলি। আর আমি এখন অবধি মানে আমি রোজ ব্যস্ত থাকতে পারছি, এটা তো ঈশ্বরের আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ। এবং আমাকে ডাকছেন সবাই গান গাইবার জন্যে, কম হোক বেশি হোক ডাকছেন, মানে ভাবছেন তো, মানে অনেক সিনেমার জন্য ডাকছেন তো আমাকে। আমি রোজ স্টুডিও যাচ্ছি কেন? ডাকছেন বলেই তো যাচ্ছি। আর আমি ইদানিং একজন খুব বিখ্যাত মানুষের সান্নিধ্যে আমি কিছু কাজ করি আর কি, অমিত ব্যানার্জি, আমাদের মিউজিক অ্যারেঞ্জার। তো অমিতদার কাছ থেকে আমি অনেক কিছু শিখি প্রতিনিয়ত, মানে শুধু গান গাওয়া না, জীবন দর্শন। এই লোকটার কাছে আমি ভীষণভাবে ঋণী আর কি, অনেক কিছু শিখি। যে তোমার জীবনে দর্শন কি, ওইটাই তো রিফ্লেক্ট করবে তোমার গানে। তুমি নিজের সৃষ্টির আনন্দে বাঁচো। কে কবে ডাকলো না, ও অতগুলো শো করছে, অতগুলো রেকর্ড আমি পাচ্ছি না, ঠিক আছে। অনেক বড় নাম অমিত বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা হ্যাঁ সব কিছুই মানে আমাদের পুরো সেশনটা করেছেন তো টানতেন। হ্যাঁ, তো অমিত দা আমার এখন গার্জিয়ানের মতোই প্রায় আর কি। তো অমিত দা আমাকে সবসময় বলেন যে নিজের সৃষ্টির আনন্দে বাঁচো। দেখো সম্রাট, অর্ধেক লাইফ কাটিয়ে এসছি, 50-এর দোরগোড়ায়, তো আর কতদিন গান গাইব? দিলেন তো ঈশ্বর এতদিন, গাইলাম তো, এখনো গাইছি তো, এখনো রোজ বেরোচ্ছে তো বাড়ি থেকে গান গাইবার জন্য, নয় শো, নয় রেকর্ডিং, নয় কিছু না কিছু এনগেজমেন্ট আমার থাকছেই। তো এটা কজন পারছে? একদমই। আমি খুব ব্লেসড, আমি রিয়েলি খুব ব্লেসড। আমি খুব এই জন্য খুব পজিটিভ থাকতে ভালোবাসি। আর আমার বন্ধু মানে আমার সহধর্মীরা সবসময় তো আমাকে এইটাই সবসময় প্রতিনিয়ত, রাত্রে শোয়ার আগে, সকালে দিনের ওঠার আগে এইটাই আমাকে বলে চলে যে বি পজিটিভ, ইউ আর ব্লেসড। আরও 5 জন পাচ্ছে না, তুমি পাচ্ছ। একদম একদম একদম। এইটাকে আমার জীবন দর্শন অনেক পাল্টে গেছে এখন। এটাই হয়তো কুল থাকার একটা নিনজা টেকনিক। আমি নাম দিয়েছি নিনজা টেকনিক।